বঙ্গবাজারে ভয়াবহ আগুনের 2 দিন পরও ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। পানি ছিটানোর পাশাপাশি চলছে ডাম্পিংয়ের কাজও। রশি দিয়ে পুরো এলাকায় চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। পুড়ে যাওয়া মার্কেটের ভেতরে ব্যবসায়ীদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদ তমা এবং আমি শাফাদ্দিন ফরিদ। এবারে জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো। রাজধানী সুপারমার্কেট, গাউসিয়া মার্কেট সহ ঝুঁকিপূর্ণ ভবনে সার্ভে শুরু আজ। যাচাই হবে অগ্নি নির্বাপন ব্যবস্থা। ঢাকায় জলাশয় কমায় কমছে আগুন, নেভানোর সক্ষমতা। ফায়ার হাইড্রেন্ট বসানোর তাগিদ নগরবিদদের। সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন বসছে সকালে। আগামীকাল ভাষণ দেবেন রাষ্ট্রপতি। প্রধান শিরোনামগুলো শুনছিলেন। এছাড়া সংবাদে আরও যা থাকছে: চীনের হুঁশিয়ারি সত্ত্বেও মার্কিন স্পিকারের সাথে বৈঠক তাইওয়ান প্রেসিডেন্টের, বেইজিংয়ের নিন্দা। ঢাকা টেস্টে আইরিশদের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে টাইগাররা। সাকিব তাইজুলের ঘূর্ণিতে ধুঁকছে অতিথিরা। শিরোনামের পর এবারে জানাবো বিস্তারিত খবর। আগুন লাগা 2 দিন পরও রাজধানীর বঙ্গবাজারের ধ্বংসস্তূপ থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। সকাল থেকে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট সেখানে কাজ করছে। পানি ছিটানোর পাশাপাশি চলছে ডাম্পিংয়ের কাজ। তবে গতকালের তুলনায় ধোঁয়া কমেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে আজ সকাল থেকে পুরো ধ্বংসস্তূপ ঘিরে রেখেছে পুলিশ। রশি দিয়ে পুরো এলাকায় চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়েছে। ব্যবসায়ীদেরও পুড়ে যাওয়া মার্কেটের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। মঙ্গলবার ভোরে রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আরও 3টি মার্কেটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সামরিক বাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার। রাজধানীর বঙ্গবাজারের বর্তমান পরিস্থিতির আরও খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, এই মুহূর্তে ঘটনাস্থলের অবস্থা কেমন দেখছেন? ডাম্পিং কার্যক্রমের কথা তো আমরা শুনেছিলাম, তো ধ্বংসস্তূপ থেকে যে ধোঁয়া বের হচ্ছে সেটা নিয়ে ফায়ার সার্ভিসের তৎপরতা দেখতে পাচ্ছেন কি? দেখুন, এখন যে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে তা নিয়ে আসলে শঙ্কার কিছু নেই, কারণ ফায়ার সার্ভিস গতকালকে জানিয়েছে যে এই ধোঁয়ার কুণ্ডলী থেকে নতুন করে যে আগুনের সূত্রপাত বা আগুন বেড়ে যাওয়া সেটি হবে না। কারণ আমরা গতকালকে দেখেছিলাম ফায়ার সার্ভিসের 12টি ইউনিট এই ধোঁয়ার কুণ্ডলী বা আগুনের যে বিভিন্ন পয়েন্ট থেকে আগুন জ্বলে ওঠা এগুলি নিয়ন্ত্রণে কাজ করেছিল, এবং সেই ধারাবাহিকতায় আজকেও তাদের যে কার্যক্রম সেটি চলছে বিভিন্ন পয়েন্টে। আমরা যে বিষয়টি আজকে লক্ষ্য করছি যে পুরো এলাকা অর্থাৎ এই বঙ্গবাজারের যে মার্কেটের 4টি ইউনিট একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর এলাকা ঘিরে ফেলা হয়েছে রশি দিয়ে, এবং এখানে নিরাপত্তা প্রহরী নিয়োজিত করা হয়েছে যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। গতকালকে কিন্তু এরকম চিত্র ছিল না। গতকালকে একেবারে সব খোলা ছিল, যে কেউ ভেতরে প্রবেশ করতে পেরেছে, এবং আশপাশের যে সব মার্কেট রয়েছে, বহুতল মার্কেট, সেসব মার্কেটেও কিন্তু আমরা দেখেছি গতকাল ব্যবসায়ীরা তাদের যে মালামাল সেগুলি বের করেছেন। কিন্তু আজকে পুরো এলাকাতে অর্থাৎ এই বঙ্গবাজার এলাকাতে যেসব মার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব মার্কেটের বলা চলে মূল গেট বন্ধ। আজকে কেউ আর মালামাল বের করছে না, কারণ গতকালকেই মালামাল বের করার জন্য সময় দেওয়া হয়েছিল, এবং বলা চলে আজকে পুরো এলাকা আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়েছে। এখানে ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, ব্যবসায়ী হোক বা সাধারণ মানুষ হোক, কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা গতকালকের যে চিত্র দেখেছিলাম সেই চিত্র অনুযায়ী বলা যায় যে আজকে যারা ব্যবসায়ী আছেন তারা যদি কেউ দোকানে আসতে চান সেক্ষেত্রে তাকে
উপযুক্ত কারণ দেখাতে হচ্ছে। বহুতল মার্কেটে যেসব দোকানদার আছে অনেকে আসতে চাইলে তাকে উপযুক্ত কারণ দেখিয়ে ভেতরে আসতে হচ্ছে। এখন ফায়ার সার্ভিস বলছে যে এই যে আগুনের ঘটনা, এই আগুনের ঘটনা যাতে না ঘটে এর জন্য তারা এই 2019 সালে এই পুরো মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিলেন এবং দফায় দফায় এখানে নোটিশ দিয়েছিলেন যে এই মার্কেট ঝুঁকিপূর্ণ এটি ঘোষণা করে। কিন্তু ফায়ার সার্ভিসের যে নোটিশ বা তাদের যে সুপারিশ সেটি কোনো কাজেই আসেনি এই ব্যবসায়ীদের চাপের মুখে বা দাবির মুখে। কারণ এখানে সিটি কর্পোরেশনও এই মার্কেটটিকে ভেঙে নতুন বহুতল মার্কেট করার উদ্যোগ নিয়েছিল, সেটিও কিন্তু করতে পারেনি। এখানকার যারা ব্যবসায়ী ছিলেন তারা উচ্চ আদালতে রিট করেন, সেই রিটের প্রেক্ষিতে সেটি স্থগিত হয়ে যায়। এখন যেহেতু মার্কেট একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, হয়তো ধারণা করা হচ্ছে যে সিটি কর্পোরেশনের যে উদ্যোগ সেটি এখন বাস্তবায়ন হতে পারে। আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে এখানে সিটি কর্পোরেশনের টিনশেড যে মার্কেট ছিল 4টি ইউনিটে অন্তত 2500 দোকান ছিল। এই 2500 দোকানের মধ্যে যাদের নামে দোকান বরাদ্দ ছিল খুব কম, নামে দোকান বরাদ্দ তিনি ব্যবসা না করে অন্য জনের কাছে ভাড়া দিয়েছিলেন, তারা এখানে ব্যবসা করছিল। এখন মূল শঙ্কার জায়গা কিন্তু সেখানে, কারণ এখানে যারা ভাড়ায় ব্যবসা করতেন তাদের নামের তালিকা কিন্তু সিটি কর্পোরেশনে নেই। এখানে যাদের নামে দোকান বরাদ্দ শুধু তাদের নামের তালিকায় আছে। এখন সরকারের পক্ষ থেকে বা বিভিন্নভাবে যে সাহায্য সহযোগিতা আসবে সেটি কিন্তু যার নামে দোকান বরাদ্দ দেয়া তার নামে আসবে। এ নিয়ে যারা ভাড়াটে ছিলেন এখানে ব্যবসা করতেন তারা শঙ্কায় আছেন। সকালে আমার এক ব্যবসায়ীর সাথে কথা হয়েছে, তিনি ওইটি নিয়ে শঙ্কা জানিয়েছেন যে আসলে তাদের ভবিষ্যৎ কি হবে। তারা খুব শঙ্কিত যে এই যে এত বড় একটি ক্ষয়ক্ষতি ঈদ সামনে রেখে তারা ঋণ করে যেভাবেই হোক তারা সারা বছরের যে স্বাভাবিক সময় তার চেয়ে অনেক বেশি মালামাল উঠিয়ে থাকেন, সেই ধারাবাহিকতা এবারও তাই করেছিলেন। কিন্তু এই একেবারে সব পড়ে ছাই হওয়াতে বেশিরভাগ দোকানই একেবারে নিঃস্ব হয়ে গেছেন। অনেকের হয়তো অন্য মার্কেটে 2-1টি দোকান আছে, তারা কোনোভাবে চলতে পারবেন, কিন্তু বেশিরভাগেরই কিন্তু বলা চলে যে এখান থেকেই আয় রোজগারের যে জায়গা সেটি ছিল হয়ে গেছে। এখানে তাদের পাশাপাশি অন্তত 5000 দোকান, অর্থাৎ এই সিটি কর্পোরেশন যে মার্কেটের পাশাপাশি আশপাশের বেশ কিছু বহুতল ভবনেও কিন্তু আগুন লেগেছে, ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সব মিলিয়ে অন্তত 5000 দোকান ক্ষয়ক্ষতি হয়েছে। এই 5000 দোকানে প্রতিটি দোকানেই কিন্তু কর্মচারী ছিলেন, তারাও কিন্তু শঙ্কায় পড়ে গেছেন সামনে ঈদ, তারা কিভাবে দিন যাপন করবেন এবং তাদের মালিক যখন নিঃস্ব হয়ে গেছে তাদের আসলে সামনে ঈদের বেতন বা বোনাস এসব নিয়ে কিন্তু তাদের আর কোনো আশা নেই, তারাও নিরাশ হয়ে পড়েছেন। সবকিছু মিলিয়ে বলা চলে এই বঙ্গবাজারের যে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কাজ করছে এবং আগামীকাল পর্যন্ত হয়তো ফায়ার সার্ভিসের যে ডাম্পিং কার্যক্রম সেটি চলতে পারে। রাজধানীর বঙ্গবাজারের আজকের পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। রাজধানী সুপারমার্কেট, গাউছিয়া, মৌচাক মার্কেট সহ ঝুঁকিপূর্ণ মার্কেটগুলোয় আজ থেকে সার্ভিস শুরু করবে ফায়ার সার্ভিস ও এনএসআই। প্রথম দিন আজ সকাল 10:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত চলবে এই কার্যক্রম। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মঈনুদ্দিন বলেন, রাজধানীতে বেশ কিছু ঝুঁকিপূর্ণ মার্কেট রয়েছে। এসব মার্কেটে বিএমডিসি কোড অনুযায়ী প্রবেশ বা বের হওয়া এবং অগ্নি নির্বাপনে যে ব্যবস্থা থাকার কথা তা আছে কিনা দেখা হবে। মার্কেটের মালিকপক্ষকে নিয়েই এই সার্ভে করা হবে। পরবর্তী করণীয় জানিয়ে দেওয়া হবে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। কাপড় অপরিকল্পিতভাবে গুদামজাত করায় আগুন নেভাতে সময় লাগছে, যে কারণে ব্যাহত হচ্ছে তদন্ত কাজ। এদিকে তদন্ত শুরু হয়েছে জানিয়ে ঢাকা দক্ষিণের মেয়র আশ্বাস দেন, ব্যবসায়ীদের তালিকা করে দেয়া হবে ক্ষতিপূরণ। বুধবার দুপুরের চিত্র, তখনও বঙ্গবাজারের এনএসকো ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে। তড়িঘড়ি মালামাল বের করে নিচ্ছে ব্যবসায়ীরা। মঙ্গলবার 12:30টায় নিয়ন্ত্রণে আসা আগুন পুরোপুরি নেভাতে দ্বিতীয় দিনেও কাজ করেছে 28টি ইউনিট। ধ্বংসস্তূপ সরিয়ে নিতে সময় লাগবে আরও 2 দিন। ফায়ার সার্ভিস জানায় এ কারণে পুরোদমে তদন্ত শুরু করা যায়নি। উদ্ঘাটন হয়নি আগুন লাগার কারণ। একটা মার্কেট অথবা একটা স্থাপনা অথবা একটা বিল্ডিংয়ে
যতজন মানুষ থাকে সেই অনুপাতে এক্সিট এবং এন্ট্রি সাথে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার কথা। আমার কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এগুলো ঝুঁকিপূর্ণ। তবে তদন্ত শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত অনুদান দেওয়ার আশ্বাস দেন মেয়র তাপস। আমরা মানবিক দিকটা আগে আমরা নির্ণয় করে তাদেরকে ক্ষতিপূরণ বা তাদেরকে কিছু অনুদান দিয়ে তারা যেন আবার ঘুরে দাঁড়াতে পারে সেটা নিশ্চিত করার পরে তাদেরকে নিয়ে বসে আমরা নতুন একটি পরিকল্পনা নিয়ে এখানে যাতে করে তারা সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারে সেই অনুযায়ী আমরা মার্কেট নির্মাণের দিকে হয়তো এগিয়ে যাব। এদিকে আগুনের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একটা দোকান ছিল, দোকান কর্মচারী ছিল, মালিক আছে, মালিকের পরিবার আছে, কাকে দেবে? 15,000 টাকা এটা অপ্রতুল, এটাকে আরও বেশি করা উচিত। আর জাতীয় পার্টির চেয়ারম্যান মন্তব্য করেন, জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার। তাদের রক্ষা করা, তাদের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব ছিল। আমরা মনে করি সরকার এই কাজে ব্যর্থ হয়েছে এবং এটা প্রথমবার নয়, এই ব্যর্থতা ক্রমান্বয়ে চলছে। এই বছরে এ পর্যন্ত এর আগেও 3টি এই ধরনের ঘটনা ঘটেছে। ব্যবসা শুরু করতে ঈদের আগেই সরকারের কাছে সহযোগিতা চেয়েছে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার ব্যবসায়ী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বঙ্গবাজারের আগুন পুলিশ সদর দপ্তর পর্যন্ত ছড়িয়ে পড়ায় 9 ঘণ্টা বন্ধ ছিল জাতীয় জরুরি সেবা 999। এ সময় সেবা বঞ্চিত হয় প্রায় 7,500 মানুষ। দায়িত্বপ্রাপ্তরা বলছেন, আগুনের কারণে দুর্ঘটনাস্থলের আশপাশে বিদ্যুৎ না থাকায় বিঘ্ন হয় সেবা। ভবিষ্যতে ঢাকার বাইরে ডিজাস্টার রিকভারি সেন্টার স্থাপন করে সার্বক্ষণিক এই সেবা চালু রাখার পরিকল্পনা চলছে। রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুন লাগে মঙ্গলবার ভোরে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাশের পুলিশ সদর দপ্তরে। আগুনের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় এসব এলাকায়। পুলিশ সদর দপ্তরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় বন্ধ করে দেওয়া হয় জাতীয় জরুরি সেবা 999। প্রায় 9 ঘন্টা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সেবা প্রত্যাশীরা। এটা অবশ্যই ওনাদের এনশিওর করতেই হবে, কারণ এটার উপর মানুষ এখন অনেকটাই ডিপেন্ডেন্ট হয়ে গেছে। জরুরি মানে একদম ইমার্জেন্সি সময় তো মানুষ এটার চেষ্টা করে, এবং আমিও কয়েকবার করেছি। ওটা আমার দরকার, আমার হচ্ছে কাইন্ড অফ লাইফ লাইন, ঠিক আছে? সেটা আমি পাচ্ছি না, তো এটা অবশ্যই সাফার করার মতো, এবং এটা অবশ্যই দুশ্চিন্তার বিষয়, কারণ মানুষ এরপর থেকে কী করবে। জাতীয় জরুরি সেবা চালু হওয়ার 5 বছর পর এই প্রথম বন্ধ হলো এর কার্যক্রম। প্রতিদিন গড়ে 20,000 ফোন আসে এই কেন্দ্রে। সে হিসেবে 9 ঘন্টায় প্রায় 7,500 সেবা প্রত্যাশী বঞ্চিত হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা বলছেন, বিদ্যুৎ চলে গেলে 4 ঘন্টা পর্যন্ত চলার সক্ষমতা রাখা হয়েছে পুলিশ সদর দপ্তরের ডেটা সেন্টারে। সে কারণে ভোর 6টায় বিদ্যুৎ গেলেও 4 ঘন্টা পর বন্ধ হয় সেবা। 6:30 থেকেই মূলত ইলেকট্রিসিটি চলে গেছে, বাট আমরা ব্যাকআপ দিয়ে 10:30 পর্যন্ত আপনার এটিকে আপ করে রেখেছি, বাট তারপরে আর সম্ভব হয়নি। এবং সেটির জন্য সবচেয়ে বড় প্রবলেম যেটি হয়েছে ইলেকট্রিসিটি ডিসরাপশন। 2017 সালে জরুরি এই সেবা চালু হলেও এখনো স্থায়ী ভবনে যেতে পারেনি। ডেমরার আমুলিয়ায় এর স্থায়ী ভবনের কাজ চলছে। বড় দুর্যোগের মধ্যেও নির্বিচ্ছিন্ন সেবা নিশ্চিতে যশোরে ডিজাস্টার রিকভারি সেন্টার করার প্রস্তাব দেয়া হয়েছে। আইজিপি মহোদয়, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সহ সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা ভাবছে যে এই ধরনের বড় ভয়াবহ বিপর্যয়ে কিভাবে এই সেন্টারটি নির্বিচ্ছিন্নভাবে চালু রাখা যায়। খুব অল্প সময়ে জনপ্রিয় হওয়া এই সেবার মান ধরে রাখার পরামর্শ সেবার প্রত্যাশীদের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলাবদ্ধতা নিরসন কিংবা আগুন নির্বাপন দুটি চাহিদাই মেটাতে সক্ষম জলাশয়, যা রাজধানীর এখন আর দেখাই পাওয়া যায় না। আদর্শ নগরীতে 35 ভাগ জলাশয় ও উন্মুক্ত স্থান থাকার কথা থাকলেও বর্তমানে আছে মাত্র 9 ভাগ। এমন পরিস্থিতি থেকে উত্তরণের তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। 1.5 বছর আগেও এটি ছিল জলাশয়, তবে এখন তা ভরাট হয়েছে 5 তারকা হোটেল নির্মাণের জন্য। রাজধানীর কুড়িলের এই জলাধারটির মালিক বাংলাদেশ রেলওয়ে। প্রায় বছর খানেক আগে একটি ডেভেলপার কোম্পানির সঙ্গে হোটেল নির্মাণের চুক্তি হয় রেলওয়ের। নগর পরিকল্পনাবিদদের মতে ঢাকা সিটিতে উন্মুক্ত স্থান ও জলাশয় আছে মাত্র 9%, যা উদ্বেগজনক।
আমরা হচ্ছে দেখছি যে জলাশয় জলাভূমি বালি দিয়ে ভরাট করা হচ্ছে, পরবর্তীতে সেখানে বিভিন্ন ধরনের স্থাপনা করা হচ্ছে। এটা কিন্তু দিব্য চোখে দেখা যায় এবং এটা দেখার জন্য কিন্তু সেই অর্থে বড় তদারকিরও প্রয়োজন হয় না। জাস্ট আপনি যদি সরকারি সংস্থা বা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তাদের যে রুটিন ভিজিট, সেই রুটিন ভিজিট করলেই যেহেতু এটা একটা উন্মুক্ত জায়গাতে উন্মুক্তভাবেই ভরাট হচ্ছে, সেটা চোখে পড়ার কথা। রাজধানীতে জলাশয়ের এমন সংকটের বিরূপ অবস্থা মঙ্গলবারই দেখেছে গোটা দেশ। আশপাশের জলাশয় না থাকায় প্রায় 1 কিলোমিটার দূর থেকে ব্যবস্থা করতে হয় পানির। যেহেতু আমাদের হাইড্রেন সিস্টেম নাই, আমাদের বড় জলাধার রাখতে হবে। সেটা জলাধারটা ডেডিকেটেড ফর দ্য ফায়ার সার্ভিসের রাখতে হবে। যেটা ফায়ার ওয়াটার যেটা আছে, যেটা ফায়ারের পানি ইউজ করতে হবে, সেভাবে রাখার প্রয়োজন রয়েছে আসলে। এখন যদি কারণ না থাকে এরকম, তবে ইমিডিয়েটলি একটা জলাধার করা উচিত, সেভাবে একটা আমরা করতে পারি। পুরান ঢাকা সহ জনবহুল এলাকাতে জলাধার বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা বলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঢাকা নগরী যেভাবে অপরিকল্পিত, পুরাতন ঢাকায় আসলে বিশেষজ্ঞরা বলছেন যে সেখানে নতুন করে হাইড্রেন্ট স্থাপন করা খুবই দুরূহ। তবে আমরা যেটা মনে করি যে বিকল্প হিসেবে আমরা পর্যাপ্ত জলাশয় আমরা রাখতে পারি নাকি, সেটার দিকে আমরা এখন নজর দেব। জলাশয় বৃদ্ধির পাশাপাশি নগরে ফায়ার হাইড্রেন্ট বসানোর তাগিদ দিচ্ছেন নগর পরিকল্পনাবিদরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের শাসনতন্ত্র অনুযায়ী নির্বাচন পরিচালনা করা হবে, এক্ষেত্রে কারো মনোবাসনা পূরণের কোনো সুযোগ নেই। বুধবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে কমিক বই প্রকাশনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক নির্বাচনের পক্ষে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। আওয়ামী লীগের নেতৃত্বে গণতান্ত্রিক নির্বাচনের দাবিতে আন্দোলন করে এই দেশ স্বাধীন হয়েছে জানান তিনি। আওয়ামী লীগকে গণতান্ত্রিক নির্বাচন শেখানোর কিছু নেই উল্লেখ করে শাসনতন্ত্র অনুযায়ী নির্বাচন হওয়ার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। আমাদের কেউ অন্যরা ডেমোক্রেসি শেখানোর প্রয়োজন নাই। আমরা এটা আমাদের হাড়ে হাড়ে, আমাদের প্রত্যেকের রক্তের এই ডেমোক্রেসি। আমরা চাই স্বচ্ছ ডেমোক্রেসি হোক, আমেরিকাও চাই স্বচ্ছ ইলেকশন হোক, আমরা চাই। আমাদের কোনো কোয়ারেল নাই, কোনো দ্বিমত নেই। তবে যেটা সমস্যা হলো যে আমরা এই যাতে একটা ক্রেডিবল ইলেকশন করতে পারি, সেই জন্য যা যা দরকার ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, আমরা সেইগুলো তৈরি করেছি। সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন বসছে আজ সকাল 11টায়। কাল ভাষণ দেবেন রাষ্ট্রপতি, সাধারণ প্রস্তাব উত্থাপন করবেন প্রধানমন্ত্রী। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেছেন, শক্তিশালী গণতন্ত্রের জন্য গতিশীল সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। টানা 3 মেয়াদে সংসদ সক্রিয় থাকায় দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়েছে। 50 বছর পূর্ণ করতে যাচ্ছে জাতীয় সংসদ। স্বাধীনতার পর 1973 সালের 7 এপ্রিল সংসদের প্রথম অধিবেশন শুরু হয় তেজগাঁওয়ে জাতীয় সংসদ ভবনে। সংসদের সুবর্ণ জয়ন্তীতে বিশেষ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এটি চলতি সংসদের 22তম অধিবেশন। বিশেষ অধিবেশনে শুক্রবার 50 বছর পূর্তির দিনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভাষণ দেবেন। 147 বিধিতে সাধারণ প্রস্তাব উত্থাপন করবেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী সেটা উত্থাপন এবং বক্তব্য রাখার পর সকল সদস্যরা এই আলোচনায় অংশগ্রহণের সুযোগ পাবেন। যারা 1973-এর সংসদে ছিলেন এবং অন্যান্য সকল সদস্যদেরকেও যতটুকু সম্ভব সময় দিকে খেয়াল রেখে সুযোগ দেয়া, এই আলোচনা শুরু হয়ে যাবে। অধিবেশনে বাংলাদেশ জাতীয় সংসদের যাত্রা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ঐতিহাসিক বিভিন্ন অর্জন তুলে ধরা হবে। প্রচার হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণগুলো। সংসদ সদস্যরা বিশেষ অধিবেশনে সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা করবেন। বিশেষ অধিবেশনে যে আলোচনাগুলো হবে সেগুলো আমরা সবই লিপিবদ্ধ রাখব এবং সেগুলোকে একসাথে সংকলিত করে পরবর্তীতে হয়তো একটা বই আকারে আমরা সেটা প্রকাশের উদ্যোগ নেব। সংসদের বিশেষ অধিবেশন উপলক্ষে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেন, সংসদ সক্রিয় থাকলে দেশের উন্নয়নের গতি বাড়ে। পরপর 3 বার সাংবিধানিকভাবে সংবিধানের ফ্রেমওয়ার্কের ভিতরে থেকে এক সংসদ থেকে আরেক সংসদে যে ট্রানজিশন, সেটা সম্ভব হয়েছে বলেই
এই অর্জনগুলো হয়েছে। বাংলাদেশ স্বল্প আয়ের দেশ থেকে এখন উন্নয়নশীল দেশের পথে পা বাড়িয়েছে। পদ্মা সেতু নিজেদের অর্থায়নে নির্মাণ করতে পেরেছি, এটা বাংলাদেশের অনেক বড় একটা সক্ষমতার পরিচায়ক। নারী ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতি সারা বিশ্বে নন্দিত। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিশেষ এই অধিবেশনে সংসদের 50 বছর পূর্তির বিষয় ছাড়া অন্য কোনো কর্মসূচি রাখা হচ্ছে না। 1973 সালের 7 এপ্রিল স্বাধীন বাংলাদেশে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। 50 বছরে নানা চড়াই উতরাই পার হয়ে দেশে এখন সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। সাধারণ জনগণের প্রত্যাশা সংসদই হোক সকল রাজনীতির কেন্দ্রবিন্দু এবং সংসদ সদস্যরা যেন তাদের দাবিগুলি সংসদে তুলে ধরেন। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হবেন। উপজেলা পরিষদ আইনের এমন বিধান বাতিল করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে চেম্বার জজ আদালত। চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এই আদেশ দেন। 5 জুন পর্যন্ত এই রায় স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন চেম্বার বিচারপতি। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে বুধবার এই আদেশ দেয়া হয়। গত 29 মার্চ হাইকোর্ট উপজেলা পরিষদ আইনের 33 ধারা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে তা বাতিল ঘোষণা করে রায় দেয়। 2020 সালের 7 ডিসেম্বর উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি ও দুমকি উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ সহ কয়েকজন জনপ্রতিনিধি এই রিট করেন। বংশগত রক্ত স্বল্পতাজনিত রোগ থ্যালাসেমিয়ার বাহক দেশে কমপক্ষে 12% মানুষ। 5 বছর আগেও এই হার 10% কম থাকলেও প্রতি বছর অন্তত 15,000 শিশু জন্মগ্রহণ করছে এই রোগ নিয়ে। দেশে 2 কোটিরও বেশি বাহক সচেতন না হওয়ায় ভবিষ্যতে এই রোগ নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে বিশেষজ্ঞদের। মানবদেহে ত্রুটিযুক্ত জিনের কারণে হওয়া থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তির রক্তে অক্সিজেন স্বল্পতা দেখা দেয়। আক্রান্তদের বেঁচে থাকতে প্রয়োজন নিয়মিত রক্ত পরিসঞ্চালন ও আনুষঙ্গিক ওষুধ গ্রহণ। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের সাম্প্রতিক গবেষণা বলছে, দেশের মোট জনগোষ্ঠীর কমপক্ষে 12% মানুষ রোগটির বাহক। দেশের বেশ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠানে 1000 স্যাম্পল আমরা কালেকশন করেছি। সেই 1000 স্যাম্পলের মধ্যে আমরা 12% উপরে আমরা ক্যারিয়ার পেয়েছি। এবং আপনাকে বলেছেন যে ক্যারিয়ারে বিয়ে হলে প্রতি গর্ভে 25% এটু রোগী হওয়ার সম্ভাবনা থাকে। যার জন্য একটা পরিবারে যদি 2টো সন্তান হয়, 2টো সন্তানই যদি 25% পড়ে যায়, তাহলে তার 2টো সন্তানই থ্যালাসেমিয়া হবে। একটা পরিবারে একটা থ্যালাসেমিয়া রোগী থাকা মানে তার সারা জীবনের পরিবারের একটা কান্না। অতএব আমাদের মতো মধ্য আয়ের দেশের জন্য উত্তম হচ্ছে প্রিভেনশন। থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীকে প্রতি মাসে কমপক্ষে 1 থেকে 2 বার রক্ত দিতে হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সঠিকভাবে চিকিৎসা করলে রোগীকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যায়। তবে এ প্রক্রিয়া ব্যয়বহুল হওয়ায় বেশিরভাগ রোগী 30 থেকে 35 বছর বয়সে নানা ধরনের জটিলতায় পড়ে। প্রধান চিকিৎসা হচ্ছে ব্লাড। এই ব্লাড দ্বারা তাদের শরীরের মধ্যে অনেক আয়রন জমে যায়। এই আয়রন জমে গেলে আয়রন যদি সঠিক সময়ে সঠিকভাবে শরীর থেকে সরিয়ে না হয়, অর্থাৎ চিলেশন থেরাপি না দেওয়া হয়, তাহলে কিন্তু আয়রনের জন্য তাদের পরবর্তীতে ডায়াবেটিস, হাইপারটেনশন, চোখের সমস্যা, ব্রেনের সমস্যা এবং শরীরের প্রতিটা অঙ্গে অঙ্গে অতিরিক্ত আয়রন জমার ফলে অন্যান্য অঙ্গগুলোও কার্যকারিতা হারিয়ে ফেলে। থ্যালাসেমিয়া রোগের বাহকের কোনো লক্ষণ প্রকাশ পায় না। তবে স্বামী স্ত্রী উভয়ই বাহক হলে 25% ক্ষেত্রে শিশুরও এ রোগ হয়। তাই বিয়ের আগে রক্ত পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সড়ক ও জনপথ বিভাগের পাশাপাশি হাইওয়ে এবং জেলা পুলিশ নিয়েছে বিশেষ উদ্যোগ। বাড়তি জনবল নিয়োগের পাশাপাশি সড়ক মহাসড়কে যানজট ও দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করে সেসব জায়গাতে প্রস্তুত থাকবে একাধিক দল। এছাড়া কেউ অসুস্থ হলে ও যানবাহন নষ্ট হলে উদ্ধারে প্রস্তুত থাকবে অ্যাম্বুলেন্স ও রেকার। গত 2 বছরের তুলনায় এবার উত্তরাঞ্চলের সড়ক মহাসড়কের অবস্থা কিছুটা ভালো। তবে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে যানজট ও দুর্ঘটনা প্রবণ 23 পয়েন্টকে গুরুত্ব দিয়ে রক্ষণাবেক্ষণ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ।
কর্মকর্তারা বলছেন, সিরাজগঞ্জ বগুড়া মহাসড়কের পাশাপাশি বিভিন্ন এলাকায় সড়ক মেরামত ও অস্থায়ী সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এবার রাস্তার পাশে 26টি হাটবাজারও নিয়ন্ত্রণ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বগুড়া অংশের মধ্যে কিন্তু রাস্তার মধ্যে যে খানাখন্দ বলেন বা কি পটহোলস বলি, এটা কিন্তু নাই। আমরা যেসব জায়গা দু একটা জায়গায় ছিল সেই জায়গাগুলো ইতিমধ্যে আমরা রিপেয়ার করে দিয়েছি এবং মাঝে মধ্যে হয়তো সামনে কোনো বৃষ্টি হইলেও যদি সেরকম কিছু তৈরি হয় তাহলে সেটা ইমিডিয়েটলি আমরা মেরামত করে দেব। একই সাথে জেলা ও হাইওয়ে পুলিশ ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে এবার জনবল করেছে প্রায় দ্বিগুণ। সড়কে শৃঙ্খলা ধরে রাখতে 18 এপ্রিল থেকে 28 এপ্রিল পর্যন্ত জেলা পুলিশের সাথে কাজ করবে 1000-এরও বেশি হাইওয়ে পুলিশ সদস্য। এছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে 5টি রেকার ও 3টি অ্যাম্বুলেন্স। আমরা কয়েকটি স্পট আমরা নির্ধারণ করেছি। তার মধ্যে আমাদের ঝাওয়েল ব্রিজ, কামারপাড়া ব্রিজ এবং গোগা ব্রিজ, এগুলোতে একটু সরু রাস্তা থাকার কারণে এখানে সমস্যা আছে আমরা মনে করছি এবং এখানে যানজট হওয়ার সম্ভাবনা আছে। আমরা এই সমস্ত জায়গায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রেখেছি এবং আমাদের পর্যাপ্ত জনবল এখানে নিয়োগ করেছি। কর্মকর্তারা জানিয়েছেন, ঈদকে কেন্দ্র করে এবার সর্বোচ্চ 48,000 যানবাহন বঙ্গবন্ধু সেতু পার হতে পারে একদিনে। তবে 55,000 যানবাহনের নির্বিঘ্ন চলাচলের প্রস্তুতি রয়েছে তাদের। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। ঈদে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সড়ক ও জনপথ বিভাগের পাশাপাশি হাইওয়ে এবং জেলা পুলিশ নিয়েছে বিশেষ উদ্যোগ। এ বিষয়ে আরও জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, যে সকল বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এটি কবে থেকে কাজ করা শুরু হবে এবং ঈদের স্বাভাবিক রাখতে, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক কোনো টিম থাকছে কিনা? সার্বক্ষণিক টিম থাকবে এবং শুধু একটি নয়, যেসব এলাকাকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রত্যেকটি এলাকাতে স্থায়ী যে টিম সেটির পাশাপাশি মোবাইল টিমও কাজ করবে বলে আমাকে হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন। আর ইতিমধ্যেই এই ঢাকা থেকে দিনাজপুরমুখী যে সড়ক এবং হাটিকুমড় থেকে যে সড়কটি রাজশাহী এবং পাবনার দিকে চলে গেছে সেই সড়কগুলোতে খানাখন্দ পূরণের কাজ শুরু হয়েছে। কোথাও কোথাও কিছুটা হলেও রাস্তা সম্প্রসারণের কাজ হাতে নেওয়া হয়েছে। অর্থাৎ এই যে ঈদযাত্রা সেটিকে নির্বিঘ্ন করবার জন্য সড়ক ও জনপথ বিভাগের মতোই হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং স্থানীয় প্রশাসন নানা ধরনের উদ্যোগ নিয়েছে এবং প্রত্যেকটি জায়গাতে প্রায় একই ধরনেরই প্রস্তুতি আমরা দেখতে পেয়েছি যে যদি কোনো ধরনের সমস্যা হয়, বিশেষ করে যারা যানবাহনগুলো রাস্তার পাশে দাঁড় করানোর চেষ্টা করে বা যাত্রী ওঠা নামানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে আলাদাভাবে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে। একই সাথে যাতে কোনোভাবেই যে রেস্তোরাঁগুলো রয়েছে মহাসড়কের পাশে সেখানেও বিশৃঙ্খলভাবে কোনো যানবাহন না রাখা হয় সেগুলোকেও তারা গুরুত্ব দিয়েছে। একই সাথে আমরা এই বিষয়টি জানতে চেষ্টা করেছিলাম যে কী ধরনের প্রস্তুতি থাকবে ঈদের আগে এবং পরে। তারা যেটি বলছে যে সবসময় টহল যে গাড়িগুলো, যেটাকে তারা মোবাইল ভ্যান বলছে, সেগুলো থাকবে। তাছাড়া নির্দিষ্ট জায়গায় হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ থাকবেন এবং প্রয়োজনে ম্যাজিস্ট্রেটদের সহযোগিতা নেওয়া হবে যদি সেরকম কোনো পরিস্থিতি দাঁড়িয়ে যায়। আর আপনাকে জানিয়ে রাখি যে এই সেতু, যেটি বঙ্গবন্ধু সেতু, যেটি উত্তর এবং দক্ষিণাঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতু, সাধারণত সেখানে প্রতি 6 সেকেন্ডে গড়ে একটি করে যানবাহন পার হয়। সেই বিষয়টিকে বিবেচনায় নেওয়া হয়েছে এবং এই সেতু দিয়ে 2 বছর আগে প্রায় 53,000 যানবাহন একদিনে পার হয়েছে। সেই বিষয়টিকে বিবেচনায় নেওয়া হয়েছে যদি এবার এইরকমও যানবাহন আসে সেটিও যেন তারা শৃঙ্খল অবস্থার মধ্যে দিয়ে গন্তব্যে পৌঁছাতে পারে, সে প্রস্তুতি তাদের রয়েছে। যদিও বলা হচ্ছে যে এবার সর্বোচ্চ 48,000-এর মতো যানবাহন আসবে, কিন্তু তাদের প্রস্তুতি রয়েছে যে ঈদের 2 দিন আগে বা ঈদের আগে পিছে সর্বোচ্চ 55,000 যানবাহনকে তারা নিয়ন্ত্রণে রেখে সুশৃঙ্খলভাবেই গন্তব্যে পৌঁছানোর জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং সে কারণে বাড়তি জনবলও নিয়োগ করা হয়েছে। এখন পর্যন্ত আমরা যেটুকু দেখতে পেয়েছি, যদি পরিবেশ পরিস্থিতি এরকম থাকে তাহলে ঈদ যাত্রা এবার উত্তর এবং দক্ষিণাঞ্চলের কিছু জেলায় বেশ শান্তিপূর্ণ হবে। অথচ যারা যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতু পার হয়ে তাদের গন্তব্যে যেতে চান তারা বেশ স্বাচ্ছন্দ্যে পৌঁছতে পারবেন, এমনই প্রস্তুতি আমরা দেখতে পেয়েছি। ঈদে মহাসড়ক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, এ বিষয়ে জানাচ্ছিলেন বগুড়া থেকে আমাদের সহকর্মী হাসিবুর রহমান। নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। 2022 সালে 1 বছরেই প্রাণ হারিয়েছেন 47 জন, আর চলতি বছরে 3 মাসে মৃত্যু হয়েছে 9 জনের। স্থানীয়রা বলছেন রেল লাইন ধরে অসচেতনভাবে হাঁটা চলা সহ নানা কারণে ঘটছে এসব ঘটনা। এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালানোর কথা জানিয়েছে রেল পুলিশ। ঢাকা
ঢাকা চট্টগ্রাম, ঢাকা কিশোরগঞ্জ, ঢাকা সিলেট সহ পূর্বাঞ্চলে প্রতিদিন 52টি ট্রেন চলাচল করে নরসিংদী হয়ে। দিনে দিনে জেলার 40 কিলোমিটার পথ অনিরাপদ হয়ে উঠেছে একাধিক দুর্ঘটনায়। রেলওয়ে পুলিশের হিসেবে চলতি বছরের গত 3 মাসে জেলায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন 9 জন। স্থানীয়দের দাবি এই সংখ্যা আরও বেশি। ব্রিজের এখানে একজন কাটা পড়ছে, এক মহিলা। আবার ওই যে এখানে এক গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, পুরো গাড়ি সহকারে উড়াই দিচ্ছে। ছাত্র এবং নারী এরা দিন দিন কাটার সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রেল লাইনে আড্ডা দেওয়া, ছবি তোলা, হেডফোনে কথা বলতে বলতে চলা, ফুট ওভারব্রিজ ব্যবহার না করা সহ অরক্ষিত লেভেল ক্রসিংয়ের কারণেই বাড়ছে দুর্ঘটনা। আমার বাড়ি এখানে, এখন এখানে তো এরকম কিছুই নাই যে আমরা এটা পার হব। মোবাইল কানে হেডফোন দিয়া রেল লাইন দিয়ে হাইটা কথা বলতে বলতে আসা যাওয়া করতে থাকে। তবে এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই বলছে রেল পুলিশ। তারপরও এই ধরনের অপমৃত্যু রোধে বিট পুলিশিংয়ের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। মাইকিং করি, ওই যে কানে হেডফোন লাগিয়ে রাস্তা পারাবার না হওয়ার জন্য অনুরোধ করি। বিভিন্ন স্টেশনে আমরা মাইকিং করি এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য বিট পুলিশিং করি। 2022 সালে কিশোরগঞ্জের ভৈরব জোনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে 95 জনের। এর মধ্যে 47 জনের মরদেহ উদ্ধার করা হয় নরসিংদীর অংশ থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মধ্যপাড়া খনি থেকে দিনে প্রায় 5,500 টন পাথর উত্তোলন করা হচ্ছে। উৎপাদন বাড়াতে নতুন কূপ খননের পরিকল্পনা নিয়েছে খনি কর্তৃপক্ষ। এর ফলে পাথর উত্তোলনের পরিমাণ 16,000 টন ছাড়িয়ে যাবে বলে আশা জ্বালানি প্রতিমন্ত্রীর। এতে করে বৈশ্বিক আর্থিক সংকটের মধ্যেও সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা। দেশের মেগা প্রকল্প সহ বড় বড় প্রকল্পে প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে পাথর। এতে করে বছরে 1,90,00,000 টন পাথরের প্রয়োজন হয়। এর সিংহভাগই আমদানি করতে হয় বাইরে থেকে। তবে দিনাজপুরের মধ্যপাড়ায় দেশের একমাত্র পাথর খনির থেকে আরও বেশি পাথর তোলা যাবে এমন কূপ খননের সম্ভাবনা দেখা দিয়েছে। এখন দিনে প্রায় 5,500 টন পাথর উত্তোলন করা যাবে। নতুন কূপ খননের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। ফিল্ড তৈরি করা হবে নতুন করে, এখন কেবলমাত্র অনুমোদনের অপেক্ষা। সম্প্রতি জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ খনি পরিদর্শনে এসে জানান, নতুন কূপ থেকে উত্তোলন শুরু হলে দৈনিক আরও 11,000 টন পাথর পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই লক্ষ্যমাত্রাও আরও প্রায় 5,500 থেকে 10,000 টন পাথর। এইটা বাদে আরও 11,000, তার মানে প্রায় 16,000-17,000 মেট্রিক টন পাথর আমরা কিন্তু এখান থেকে ডেলিভারি দিতে পারবো। এবং এটার সাথে সাথে আমরা মনে করি যদি আমরা রেলটাকে ডেভেলপ করতে পারি, অলরেডি রেল লাইন আছে, সেটাকে ডেভেলপ করতে পারলে হলো ট্রেনে আমরা পাথর ডেলিভারি করতে পারি। দেশি গ্রানাইট পাথর খুবই উন্নত মানের জানিয়ে নসরুল হামিদ বলেন, এই পাথরের ধারণ ক্ষমতা অনেক বেশি। উৎপাদন দ্বিগুণ করা গেলে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা যাবে। দেশীয় পাথর ব্যবহার করে, কারণ গ্রানাইট পাথর প্রায় 25,000 PSI আমাদের, এবং খুবই উন্নত মানের আমাদের এই গ্রানাইট স্টোন, যেটা আমরা যদি আমরা প্রোডাকশন ডাবল করতে পারি, এটা অনেকখানি সাশ্রয় করতে পারবো আমরা বছরে বৈদেশিক মুদ্রা। কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী 2021-22 অর্থ বছরে 9,63,000 টন পাথর তোলা হয়েছে। এতে রাজস্ব আয় হয়েছে প্রায় 253,73,00,000 টাকা। চলতি অর্থ বছরে মুনাফার পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমিরুল ইসলাম। তাদের পরের অংশে, অটোরাইস মিলে তৈরি নিখুঁত চালের কারণে কদর কমেছে হাস্কিং মিলে তৈরি চালের। এছাড়াও শ্রমিক খরচ বৃদ্ধিতে ক্রমাগত লোকসান গুনতে হচ্ছিল মিলগুলোকে। এই অবস্থায় যশোরে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে হাস্কিং মিলগুলো। দীর্ঘ সময় অকেজো পড়ে থেকে নষ্ট হচ্ছে মিলের যন্ত্রপাতি। বেকার চাতাল শ্রমিকরা খুঁজছেন বিকল্প কর্মসংস্থান। এক দশক আগে ধানের মৌসুমে মুখর থাকতো যশোরের হাস্কিং মিলগুলো। দিনরাত সমানতালে চলত ধান ভাঙানোর কাজ। নানা কারণে এখন এসব মিলের বেশিরভাগই বন্ধ। 173টি হাস্কিং মিল চালু থাকলেও গত আমন মৌসুমে সরকারের সাথে চুক্তি করেছে মাত্র 67টি। বাকি 106টি মিল বন্ধ। মালিকরা বলছেন, অটো মিলে ধান কেটে পালিশ করে চালের সৌন্দর্য বাড়ানো গেলেও হাস্কিং মিলে সে সুযোগ নেই। এছাড়া শ্রমিক খরচ ও চাল প্রক্রিয়াজাতকরণের সময়ও লাগে বেশি। এতে লোকসানের মুখে বন্ধ হয়ে যাচ্ছে এসব মিল। হাস্কিং মিলের চাউলটা আর চলে না, কিছুটা লাল হয়। তারপরে এইভাবে চলতে থাকলে আমাদের এই প্রতিষ্ঠান তো
একেবারে নষ্ট হয়ে যাওয়ার পথে। আমাদের এই চাউলে কিন্তু অনেক পুষ্টি থাকে, কিন্তু অটোমিলের চাউলে এটা অনেকভাবে বিভিন্ন প্রসেসের মাধ্যমে সেই গুণগত মানটা থাকে না অটোমিলের চাউলে। তারপরেও মানুষের দেখতে ভালোর জন্য আমাদের চালের চাহিদা কমে যাচ্ছে। 3-4-5 বছর ধরে এটা আর চলে না, একেবারে রুগ্ন প্রায়। আমার একটা সাতাল এখন খোড়াই খোড়াই চলে, 3টা কর্মচারী আছে আর 2টা চলে না। চাতাল বন্ধ হয়ে যাওয়া বেকার হয়ে পড়েছেন শ্রমিকরাও। বাধ্য হয়ে বিকল্প পেশার সন্ধান করছেন তারা। 4-5 জন লোক কাজ করি, এখন 2-3 জন বসা আছে আর 2 জন এখন ভুট্টা নাড়াচাড়া করতে আছে। এতে 2-1 টাকা হলে এতে সংসার চালানো খুব কষ্টকর হচ্ছে। এই জায়গায় সংসার কোনো চলছে না এই এতে, আর আমাদের বউ ছেলেপিলে নিয়ে এনে খুব টানাটানি যাচ্ছে দিন। হাস্কিং মিলে উৎপাদিত চালের চাহিদা কম থাকায় লোকসানে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। তবে সরকারি গুদামে চাল সরবরাহের সুযোগ পাচ্ছে মিলগুলো। হাস্কিং চাউলটা ওইটা আবার প্রসেস করতে হয়, তাদের প্রসেস করলে তাদের কস্টিং চার্জটা বেশি পড়ে। সব মিলে তারা অটোর সাথে প্লাস তাদের বাজারে যে চাউলের চাহিদা, এই চাহিদার তুলনা যদি আমরা করি সেক্ষেত্রে হাস্কিং কিছুটা পিছিয়ে যাচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ সুবিধা দেওয়ার পাশাপাশি এইসব মিলে বিশেষ বরাদ্দের দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গরুর খুরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে চুয়াডাঙ্গার 3 উপজেলায়। খামারিদের দাবি, গত 2 সপ্তাহে এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে অর্ধশতাধিক পশু। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন খামারি ও কৃষকরা। রোগের প্রাদুর্ভাব রোধে এরই মধ্যে গঠন করা হয়েছে মেডিকেল টিম। চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা ও দামুড়হুদা উপজেলায় দেখা দিয়েছে গরুর খুরা রোগ। এতে পশুর মুখ দিয়ে লালা পড়া সহ শরীরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ক্ষত। খামারিদের দাবি, গত 2 সপ্তাহ আগে আলমডাঙ্গা উপজেলায় দেখা দেয় এই রোগ, পরে তা ছড়িয়ে পড়ে বাকি 2 উপজেলায়। পয়লা খোড়াই বুঝলেন, পরে মুখ দিয়ে নাল ঝোল ফেলে, তারপরে ধরেন খাওয়া দাওয়াটা কমে যায়। 8-10 দিনের ভিতরেই 3টার ভিতরে একটা করে এমনি মারা গেছে সঙ্গে সঙ্গে। একবার ডাক্তার এসে দেখে কেবল বাইরে যাওয়ার সাথে সাথে মেয়েরা বসে আমরা গরু মারা গিয়েছে। কৃষকরা বলছেন, প্রায় 2 সপ্তাহে এই রোগে মারা গেছে অর্ধশতাধিক গরু। রোগ প্রতিরোধে নানা প্রকার ওষুধ ব্যবহার করেও মিলছে না সুফল। খুরে রোগ হয়ে হাসছে, জ্বর আসছে, এসে ঘাস মাস খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু হাসছে কোনো সরকারি কোনো ডাক্তার আসে নাই। এই বছরে খুরা রোগটা অতিরিক্ত বেশি হয়েছে, যা সরকারি হসপিটালের মেডিসিনও কাজ করছে না। তবে প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, জেলায় খুরা রোগের প্রাদুর্ভাব এখন অনেকটাই নিয়ন্ত্রণে। আমরা জনগণকে পরামর্শ দিচ্ছি এবং জনগণ সেইভাবে কাজ করছে, এবং আমরাও আমাদের অফিস থেকে ভ্যাকসিন সরবরাহ করছি এবং ভ্যাকসিন তাদেরকে প্রয়োগ করা হচ্ছে। মোটামুটি রোগটা এখন নিয়ন্ত্রণে আছে। প্রাদুর্ভাবের কারণে গত 23 মার্চ 4 সদস্যের মেডিকেল টিম গঠন করেছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। খবর পেলে ঘটনাস্থলে গিয়ে পশুর চিকিৎসা ও পরামর্শ দিচ্ছেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার অন্তত 400 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীরা জানান, আল আকসা মসজিদে অভিযানের সময় স্ট্যান্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী। এ সময় মুসল্লিদের ব্যাপক মারধর করা হয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের দাবি, এতে অন্তত 12 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 3 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরগুলো লক্ষ্য করে গাজা থেকে 9টি রকেট ছোড়া হয়। জবাবে ইসরায়েল গাজায় বিমান হামলা চালিয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা মানহানির মামলায় হেরে গেলেন সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। একই সাথে ট্রাম্পের আইনজীবীদের আইনি ফি বাবদ তাকে গুনতে হবে $1,21,000 বেশি। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় একটি আদালতে এই আদেশ দেন। এদিকে বিবিসি জানায়, সম্প্রতি আদালতের নির্দেশে জরিমানা বাবদ $50,000 ট্রাম্পের আইনজীবীদের দিয়েছেন সাবেক ওই পর্ন তারকা। প্রতিবেদনে বলা হয়, 2018 সালে ট্রাম্পের এক টুইটকে ঘিরে মানহানির মামলা করেন ড্যানিয়েলস। সেই মামলায় তিনি হেরে গেছেন। আদেশটি একই দিনে দেয়া হয় যেদিন ম্যানহাটনের আদালত ট্রাম্পকে দুজনের সম্পর্কে ধামাচাপা দিতে ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার সাথে সম্পর্কিত 34টি অভিযোগে শুনানি চলছিল। এর আগেই ট্রাম্পকে গ্রেপ্তার দেখানো হয়, যদিও পরে তিনি মুক্তি পান। বিবিসি বলছে, ড্যানিয়েলস যে মামলায় হেরেছেন তা ট্রাম্পের বিরুদ্ধে আনা ফৌজদারি মামলা থেকে আলাদা।
তাইওয়ানে গণতন্ত্র ও স্থিতিশীলতা বজায় রাখতে একসাথে কাজ করার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন তাইপে। চীনের হুঁশিয়ারির পরও বুধবার ক্যালিফোর্নিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্টের সাথে বৈঠকে এই ঘোষণা দেন মার্কিন হাউস স্পিকার কেভিন ম্যাককার্থি। এদিকে বৈঠকের নিন্দা জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। তাইওয়ান ইস্যুতে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে। এবার আগুনে ঘি ঢালল ওয়াশিংটন তাইপে বৈঠক। চীনের হুঁশিয়ারি উপেক্ষা করেই বুধবার ক্যালিফোর্নিয়ায় বৈঠক করেন মার্কিন হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি এবং তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। 1979 সালের পর প্রথম কোনো শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের মাটিতে তাইওয়ানের প্রেসিডেন্টের সাথে বৈঠক করলেন। তাইওয়ানে গণতন্ত্র ও স্থিতিশীলতা বজায় রাখতে ওয়াশিংটন তাইপে একসাথে কাজ করার উপর গুরুত্ব দেন ম্যাকার্থি। তাইওয়ান এবং যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বন্ধুত্ব মুক্ত বিশ্বের জন্য গভীর গুরুত্বের বিষয়। অর্থনৈতিক স্বাধীনতা, শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি তাইপের সাথে আমাদের সম্পর্ক আগের থেকে অনেক বেশি শক্তিশালী। যুক্তরাষ্ট্র তাইওয়ানের পাশে থাকায় বৈঠকে কৃতজ্ঞতা জানান সাই ইং ওয়েন। মার্কিন উপস্থিতি ও সমর্থন তাইওয়ানের জনগণকে আশ্বস্ত করে যে আমরা বিচ্ছিন্ন নই এবং আমরা একা নই। তাইওয়ানের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র পাশে থাকায় আমরা কৃতজ্ঞ, কারণ দ্বীপটির গণতন্ত্র মারাত্মক চ্যালেঞ্জের মুখে। এদিকে ওয়াশিংটন ও তাইপে গুরুতর ভুল করেছে উল্লেখ করে বৈঠকের তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। মার্কিন হাউস স্পিকারের সাথে তাইওয়ান প্রেসিডেন্টের বৈঠক চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়াতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউক্রেনের শান্তির পথ খুঁজে পেতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বেইজিং সফরে গিয়ে ফরাসি সম্প্রদায়ের এক সমাবেশে কথা বলেন তিনি। বুধবার 3 দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে পৌঁছান ম্যাক্রো। পরে এক সমাবেশে উপস্থিত হয়ে ম্যাক্রো বলেন, রাশিয়ার সাথে চীনের ভালো সম্পর্ক রয়েছে, সেক্ষেত্রে বেইজিং ইউক্রেন ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আর এই লক্ষ্যে ফ্রান্স চীনের সাথে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন ম্যাক্রো। এছাড়া বেইজিং সফরে যাচ্ছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লিয়েন। এদিকে বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ম্যাক্রো ও লিয়েনের বৈঠকের কথা রয়েছে। ঢাকা টেস্টে চালকের আসনে বাংলাদেশ দ্বিতীয় দিনে জয়ের পথ তৈরি করে রেখেছে টাইগাররা। তাইজুল সাকিবের স্পিনে দ্বিতীয় ইনিংসে মাত্র 27 রানে 4 উইকেট হারিয়ে বিপাকে আইরিশরা। বাংলাদেশ প্রথম ইনিংসে করে 369 রান। সেঞ্চুরি পেয়েছেন মুশফিক, সাকিব করেছেন 87। সবে দ্বিতীয় দিন শেষ, অথচ এখনই মিরপুরে জয়ের সুবাস। সাকিব তাইজুলদের হাসি মুখে প্যাভিলিয়নে ফেরাই বলে দিচ্ছে তৃতীয় দিনে আসবে শুভক্ষণ। আর 6 উইকেট দ্রুত নিতে পারলে তৃতীয়বারের মতো ইনিংস জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। 155 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুতে সাকিব তাইজুলের ঘূর্ণিতে পড়ে অতিথি দল। প্রথম ওভারেই ম্যাককালামকে ফেরান সাকিব। এরপর তাইজুল সাকিব যেন প্রতিযোগিতায় নামেন কে কত দ্রুত উইকেট নেবেন। তাইজুল 2 উইকেট নেয়ার পর সাকিবও নেন আরও একটা। অভিজ্ঞ বালব্রিনি ক্যাম্পাররা এবার পুরোপুরি ব্যর্থ। এর আগে দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। হতাশ করে বোল্ড হয়েছেন মমিনুল। 40 রানে 3 উইকেট হারিয়ে বাংলাদেশ যে চাপে ছিল সেটা বোঝা যায়নি সাকিবের ব্যাটে। অধিনায়কের ঝোড়ো ইনিংসে চাপমুক্ত বাংলাদেশ। সাকিব মুশফিক জুটি পঞ্চমবারের মতো 100 পেরিয়েছে। হাবিবুল বাশার ও জাভেদ ওমরের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন দুজন। সবাই যখন 6 বছর পর অধিনায়কের সেঞ্চুরির অপেক্ষায়, তখনই আউট হয়েছেন 87 রানে। ভেঙেছে 159 রানের জুটি। সাকিব না পারলেও মুশফিক পেরেছেন। 50-কে নিয়ে গেছেন সেঞ্চুরিতে, যা কিনা টেস্ট ক্যারিয়ারের 10ম। শেষ পর্যন্ত মুশফিক থেমেছেন 126 রানে। এরপর 41 বলে লিটনের 43 আর মিরাজের 55 রানে বাংলাদেশ করে 369 রান। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ঢাকা টেস্টে সাকিবের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। বরাবরের মতো এবারও আস্থার প্রমাণ রেখেছেন শতক হাঁকানো মুশফিক। ওয়ানডে ও টেস্টে মুশফিক রানে ফেরায় স্বস্তি বেড়েছে বোর্ড সভাপতির। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে লাইমলাইটে দুই সিনিয়র মুশফিক সাকিবের পার্টনারশিপে নিয়ন্ত্রণ টাইগারদের। দুজনের সেঞ্চুরি দেখার প্রত্যাশা নিয়ে হোম অফ ক্রিকেটে হাজির ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ইনফর্ম মুশফিক ম্যাজিক ফিগারের দেখা পেলেও মিস করেছেন সাকিব। সেঞ্চুরি থেকে 13 রান দূরে থাকতেই ফিরতে হয় ক্যাপ্টেনকে। খেলা শুরু হওয়ার আগে আমাকে সাকিব বলছিল যে ও ফাস্টেস্ট 100 করবে, ঠিক আছে? তো আমি আবার ওকে বলেছি এইসব চলবে না, আগে 50 করো তারপরে, যাতে ও তাড়াহুড়া না করে। তো ও ভালো খেলেছে। আনফর্চুনেটলি অল্প 13 রানের মতো বোধহয় বাকি ছিল, সেঞ্চুরিটা হলো না, তো ওইটা মিস করলাম। ওয়ানডে ফর্ম টেস্টেও টেনে এনেছেন মুশফিক। মিস্টার ডিপেন্ডেবলের ছন্দে ফেরা স্বস্তির বোর্ড সভাপতির জন্য। আমাদের বেস্ট ব্যাটসম্যান হলো মুশফিক, এটা বলে আসছিলাম। মাঝখানে অনেকদিন ধরে রান পাচ্ছিল না, তবে আমি সবসময় বিশ্বাস করতাম যে রানে ফেরত আসবে। ওডিআইয়ের পরে আজকে টেস্টও সেঞ্চুরি করলো, এবং এটা করা মানে ওর উপর ওই আস্থাটা আমাদের আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। টেস্টে টাইগার ব্যাটারদের খেলার ধরন পরিবর্তন বার্তা দিচ্ছে নতুন আগামীর। 50-এর বেশি রান করা 4 ব্যাটারের 3 জনের স্ট্রাইক রেট ছিল 70-এর বেশি। সাদা পোশাকের ক্রিকেটে এখনও ভালো দল না হলেও ক্রিকেটারদের ইতিবাচক মানসিকতাকে অর্জন হিসেবে দেখছেন পাপন। আমার ধারণা 1 বছরের মধ্যে বাংলাদেশ টেস্টও ভালো দল হয়ে যাবে, কারণ এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা তো ভালো টিমদের সাথে দলদের সাথে বেশি টেস্ট খেলার সুযোগ পাই না। এই বছর এখন টানা 1 বছরে কিন্তু আমাদের প্রায় 14টা টেস্ট ম্যাচ আছে খেলতে হবে। 14টা টেস্ট খেলা কিন্তু সহজ কথা না 1 বছরে। তাতে করে এর মাঝখানে আমাদের একটা ভালো টিম বেরিয়ে আসবে। অদূর ভবিষ্যতে টেস্টেও বাংলাদেশ ভালো দল হয়ে উঠবে বিশ্বাস বিসিবি সভাপতির। ফরিদা বক্তিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান। শ্রেয়াস আইয়ার ইনজুরিতে ছিটকে গেছেন। বিপাকে পড়া কলকাতা নাইট রাইডার্স দলে ভিড়িয়েছে ইংলিশ ব্যাটার জেসন রয়কে। 2,80,00,000 রুপিতে তাকে দলে নিয়েছে কেকেআর। মূলত সাকিবের বদলি হিসেবেই তাকে দলে নেওয়া হয়েছে। এর আগে 2017, 2018 ও 2021 আইপিএল মৌসুমে খেলেছিলেন জেসন রয়। সর্বশেষ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 5 ম্যাচ খেলে 150-তে করেন 150 রান। 32 বছর বয়সী এই হার্ড হিটার ইংল্যান্ডের হয়ে 64টি টি20 ম্যাচ খেলে প্রায় 138 স্ট্রাইক রেটে করেছেন 1522 রান, 50 করেছেন 8টি। আইপিএলে রাজস্থান রয়্যালসকে 5 রানে হারালো পাঞ্জাব কিংস। পাঞ্জাবের দিয়ে 198 রানের টার্গেটে 7 উইকেটে 192 রান তুলতেই শেষ হয় রাজস্থানের নির্ধারিত ওভার। গুয়াহাটিতে টস হেরে ব্যাট করতে নেমে প্রভাস ইমরান ও শিখর ধাওয়ানের 90 রানের ওপেনিং পার্টনারশিপে 4 উইকেটে 197 রানের টোটাল পায় পাঞ্জাব। জেসন হোল্ডার নেন 2 উইকেট। 198 রানের চ্যালেঞ্জিং টার্গেটে নেমে শুরুটা ভালো না হলেও মিডল অর্ডারে সামলে ওঠে রাজস্থান। শেষ দিকে বল আর রান রেটের ব্যবধান কমাতে পারেনি সঞ্জু স্যামসনের রয়্যালস। 30 রান দিয়ে 4 উইকেট নেন নাথান এলিস। আর্শদীপ সিং এর শিকার 2 উইকেট। এদিকে আইপিএলে আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে লড়বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইডেন গার্ডেনে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এবারের আইপিএলে প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হার দিয়ে অভিযান শুরু করেছে কেকেআর। তবে এই ম্যাচের ভেন্যু কিছুটা হলেও আত্মবিশ্বাস যোগাবে কেকেআরকে। 3 বছর পর আবারও ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে দলটি। উপস্থিত থাকবেন কলকাতার অন্যতম কর্ণধার শাহরুখ খান। এদিকে মুম্বাই ইন্ডিয়ান্সকে বড় ব্যবধানে হারিয়ে বেঙ্গালুরুর আত্মবিশ্বাস তুঙ্গে। প্রথম ম্যাচে রান পাওয়ায় ফুরফুরে মেজাজে কোহলি। ছন্দে রয়েছেন বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিও। তাই জয় ভিন্ন কিছু ভাবছে না বেঙ্গালুরু। কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বেনজেমার দুর্দান্ত হ্যাটট্রিকে বার্সেলোনাকে 4-0 গোলে হারিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ। আরেক গোল আসে ভিনিসিয়াসের পা থেকে। টানা 3 এল ক্লাসিকো জিতে আত্মবিশ্বাস তুঙ্গে ছিল বার্সার। ম্যাচের প্রথম 45 মিনিট রিয়ালের ওপর দাপটও দেখিয়েছে স্বাগতিকরা। কোর্তোয়া নৈপুণ্যে গোল বঞ্চিত হয় কাতালান জায়ান্টরা। ম্যাচের দৃশ্যপট বদলায় প্রথমার্ধের ইনজুরি টাইমে। ভিনিসিয়াসের গোলে লিড নেয় রিয়াল। এরপর বেনজেমা ম্যাজিক দুর্দান্ত ফিনিশিংয়ে 2টি আর পেনাল্টি থেকে অন্য গোলটি করে নিজের টানা দ্বিতীয় হ্যাটট্রিক আদায় করে নেন রিয়াল স্ট্রাইকার।
এদিকে এই জয়ে প্রতিশোধ মিশন দারুণভাবে সম্পন্ন করল লস ব্লাঙ্কোস। রমজান উপলক্ষে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলছে হাতে তৈরি লণ্ঠনের বেচাকেনা। নিজেদের ঘর সাজানোর পাশাপাশি অর্থ উপার্জনের পথও উন্মোচন হয়েছে তাদের। সেই সাথে থাকছে আলোকসজ্জার নানা উপকরণ। রমজান মাস ঘিরে বিশ্বজুড়ে চলছে উৎসবের আমেজ। এক মাসের সিয়াম সাধনার পাশাপাশি মাস জুড়ে প্রস্তুতি চলে ঈদ উদযাপনের। এ কারণে রমজান উপলক্ষে সাজানো হয় ঘরবাড়ি, এমনকি আঙিনাও। পশ্চিম তীরের ঐতিহ্যবাহী শহর নাবলুসে লণ্ঠন তৈরির কাজ করেন সাদিমেনেন। শখের বশে শুরু হলেও এখন লণ্ঠন বিক্রি করে অর্থ উপার্জন করছেন তিনি। এইসব লণ্ঠন আমাদের কাছে রমজান মাসের প্রতীক। শিশুদের জন্য এটি আলাদা অর্থ বহন করে। এই লণ্ঠন আমাদের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। লণ্ঠনের পাশাপাশি হাতে তৈরি ঘর সাজানোর নানা উপকরণের পসরা সাজিয়েছে গাজার তেজকার শপ। সেখানে মিলবে হাতে তৈরি নানা তৈজসপত্র। আমাদের পণ্যগুলোকে যা বিশেষ করে তোলে তা হলো তারা আমদানি করা চীনা পণ্যগুলোর সাথে প্রতিযোগিতা করছে। আমাদের পণ্যগুলো স্থানীয় ফিলিস্তিনিদের হাতে তৈরি, যেখানে তারা নিজেদের ঐতিহ্য তুলে ধরছেন। পূর্ব জেরুজালেমের মুসলিম পরিবারে রমজান মাসে ঘর সাজানোর অন্যতম অনুষঙ্গ এই হাতে তৈরি লণ্ঠন। স্থানীয়দের মধ্যে এর চাহিদাও বেশি। করোনা মহামারীর পর ইসরায়েলি বাহিনীর অভিযানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে অবরুদ্ধ পশ্চিম তীরে। এসবের মধ্যেও এবারে রমজান ও ঈদ সকলের জন্য আনন্দ বয়ে আনবে বলে আশা করছেন স্থানীয়রা। কেবল ফিলিস্তিনেই নয়, রমজান উপলক্ষে হাতে তৈরি লণ্ঠনের চল রয়েছে মিশরেও। কায়রোর বিভিন্ন বিপণিতে চোখে পড়বে মনোমুগ্ধকর নানা ধরনের লণ্ঠনের। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।